ঢাকায় থাকতাম, বর্তমানে সিলেটের একটা ব্যাংকে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা আমার নিজের চোখে দেখা। আমি তখন ক্লাস 4-এ পড়ি, থাকতাম তেজগাঁও রেলওয়ে কলোনিতে। স্কুল থেকে বাসায় এসে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। যেদিনের ঘটনা সেদিন বিকেলেও স্কুল থেকে এসে খেলতে লাগলাম। আমাদের বাসার ঠিক সামনের বাসায় রাকিব নামে একটা ছেলে থাকতো, আমাদের সমবয়সী, দারুণ খ্যাপাটে মেজাজের এবং ডান পিটে। আমরা সবাই তাকে একটু ভয় করতাম। সে যাই হোক, সেদিন আমরা ক্রিকেট খেলছিলাম। রাকিবদের বাড়ির সামনে একটা মাঠের মতো ছোট জায়গা আছে, বেশি বড় জায়গা না, কিন্তু আমাদের মতো বাচ্চাদের জন্য যথেষ্ট। তার ঠিক বাম পাশে একটা বিরাট বড় বেল গাছ। সেই গাছে অনেক বড় বড় বেল ধরত, তবে কেন জানি না কেউ সেই গাছের বেল খেত না। এমনকি আমরা ছোটরাও এড়িয়ে চলতাম গাছটিকে। আম্মু আব্বুরাও নিষেধ করতেন ওই গাছের আশেপাশে যেতে। যাই হোক, আমাদের মাঝে একটা ছেলে ছিল একটু বড় শরীরের। বড় শরীর মানে আমাদের সাথে একই ক্লাসে পড়ে, কিন্তু দেখতে আমাদের চেয়ে বড়। সে হঠাৎ করে একটা শট দিল এবং বল ওই বেল গাছের দিকে মারল। আমরা সবাই চেয়ে দেখলাম বলটা সোজা গিয়ে বেল গাছের একটু ঘন জায়গায় পড়ল এবং নিচে পড়ার আর কোনো আওয়াজ হলো না। অর্থাৎ বলটা আটকে গেল আর কি। আমাদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। এবার বল পারবে কে? কেউ রাজি হলো না আশেপাশে যাবার। হঠাৎ রাকিব এগিয়ে এলো এবং বলল সে গাছে উঠবে। আমরা না করলাম সবাই, কিন্তু সে কথা শুনল না এবং এক পর্যায়ে গাছে উঠে বসল। বেল গাছ সাধারণত একটু উপর থেকে ডাল ছাড়ে, কিন্তু এই গাছে তুলনামূলক নিচ থেকেই ডাল ছিল। রাকিব গাছে উঠে পড়ল দ্রুত। ও একটু লম্বা ছিল আমাদের চেয়ে, বেশি দেরি হলো না তাই উপরে উঠতে। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই গাছের দিকে। বেলগাছটা খুবই ঘন ছিল, এটা না দেখে কেউ বিশ্বাস করবে না যে কতটা ঘন। হঠাৎ উপরে ওঠার পরে আমরা আর রাকিবকে দেখতে পেলাম না। সে উপর থেকে চিৎকার করে জিজ্ঞেস করতে লাগলো যে বলটা কত উপরে পড়েছে। আমরা তাকে দেখতে না পেয়ে বারবার বলতে লাগলাম মাঝ বরাবর পড়েছে মনে হয়। সে প্রায় 4-5 মিনিট খোঁজাখুঁজির পরে বলল যে বল পাচ্ছি না, উপর থেকে নেমে যাই। আমরা বললাম ঠিক আছে। ও নামার সময় হঠাৎ আও করে একটা চেঁচিয়ে উঠল এবং বলতে লাগলো ওরে ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, বাঁচাও বাঁচাও, এভাবে চিৎকার করতে লাগলো। খুব দ্রুত গাছ থেকে নেমে এলো। এরপর যা দেখলাম তাতে আমাদের পিলে চমকে গেল। রাকিবের উরুর পাশে এক খাবলা মাংস নেই। ভাই মিথ্যা বলছি না, কেউ যেন গর্ত করে কেটে নিয়েছে এক মুঠো মাংস। এক নাগারে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাকিব গাছ থেকে নেমে একবার উপরে তাকিয়ে বাড়ির দিকে দৌড় মারল। আমাদের মধ্যে কয়েকজন ভয় পেয়ে যে যার বাড়িতে ছুটে গেলাম এবং আমিও আরো 2-3 জন রাকিবের পিছন পিছন ওর বাসায় গেলাম। রাকিব ততক্ষণে দরজা থেকে ঢুকে পড়েছে। তার চিৎকার শুনে আঙ্কেল আন্টি বেরিয়ে এলো ভেতর থেকে। তার এই অবস্থা দেখে সবাই ভয় এবং কষ্টে চিৎকারে করে উঠল। রাকিব ঘরে ঢুকিয়ে অজ্ঞান হয়ে পড়ল। দ্রুত আঙ্কেল তাকে নিয়ে ছুটলেন আল রাজি হাসপাতালে। সেখানে নেওয়ার পরে ঘোষণা করা হলো 20 মিনিট পর রাকিব মারা যায় হাসপাতালেই। পরিশেষে রাকিবের মৃত্যুর পরে পুরো এলাকার মানুষ জমে যায় তার বাড়িতে। আন্টি এক নাগারে বিলাপ করে কান্নাকাটি করছিল। আমি জীবনের প্রথম চোখের সামনে মৃত্যু ঘটা দেখলাম। রাকিবকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বাসায়। লাশটা যখন গোসল করানো হয় তখন সবাই বলছিল তার শরীর নাকি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং কেমন যেন শক্ত হয়ে যাচ্ছিল। দ্রুত জানাজা শেষে তাকে আজমপুরি কবর দেয়া হয় সব মুরব্বীদের পরামর্শে। রাকিবের লাশ জানাজার পরে আর দেখানো হয়নি, যদিও নিয়ম থাকে যে জানাজার পরে মানুষ লাশ দেখতে পারে, কিন্তু তার লাশ দেখানো হয়নি। আমার ছোটবেলায় এর চেয়ে ভয়ঙ্কর কাটানোর কথা আমি কখনো চিন্তাও করিনি। প্রিয় একটি বন্ধুকে হারালাম, তাও এমন ভাবে যা স্বপ্নেও আসেনি। সেই বেল গাছটা কেটে ফেলা হয়। গাছটি কাটার পর নাকি প্রায় রাতেই আঙ্কেলদের টিনের চালে কেউ এক নাগারে কিছু একটা দিয়ে বাড়ি দিত, ধাতব কিছু একটা। প্রচন্ড আওয়াজ হলেও কেউ সাহস করে বের হতো না। আর ঘুমের মধ্যে আন্টি প্রায় দেখতেন একটা বিদঘুটে মানব দেহ তার দিকে এগিয়ে আসছে। আঙ্কেলরা বেশি দিন থাকেননি সেই বাড়িতে, বাড়িটা ছেড়ে চলে যান কয়েক মাস পরেই। আমার বাবাও বদলি হয়ে যান, আমরাও চলে যাই নতুন ঠিকানায়।
আমি জানি না রাকিবের মৃত্যুর কারণ কি ছিল। ছোট ছিলাম, তাই কারোর সাথে এই বিষয়ে আলোচনাও করতে পারিনি। বড় হয়ে এখনো ভাবি সে কথা। এখনো মনে আছে রাকিবকে। আল্লাহ রাকিবকে সব সময় ভালো রাখুক, অনেক ভালো। তোমাকে ভুলবো না রাকিব। আমার নাম মোহাম্মদ মাহফুজ সর্দার জুয়েল। আমার দেশের বাড়ি গোপালগঞ্জ, কাজুলি ইউনিয়ন, বজরগাতি গ্রাম। কিছু খোট বসে, মানে টাকা দিয়ে মানুষ পাশা খেলে, এরকম কিছু খোট বসে। বসার পর ওই জায়গায় আমরা খোট খেলাইতে যাই। তো আমরা ছোট মানুষ, ওই জায়গায় গেছি, অনেক নাচ হইতেছে, গান হইতেছে, শুনতেছি, পূজা করতেছে, দেখতেছি। ওই জায়গায় যাইতেছি, যাওয়ার পরে আপনার ওই যে কিছু প্রসাদ দিতেছে, তাই খাইতেছি। খাওয়া দাওয়া শেষ, সবকিছু আমরা অনেক আনন্দ ফুর্তি করছি, ঢোল টোল বাজাইতেছে, সবকিছু করে টরে যখন কিনা রাত 11:30 একটু বেশি বাজবে, এরকম সময় আমরা রওনা দিই বাড়ির দিকে। 4টা ফ্রেন্ড আমরা, মোহাব্বত, নিজাম, পরে আপনার ছিল আপনার ওই যে নাইম ভাই। তো নাইম ভাই আমাদের এক ক্লাস সিনিয়র। তো আমরা এই 4 জন মিলে যাইতেছি। যাওয়ার পরে তো হাঁটতেছি। তো একজনের বাড়ি দক্ষিণ পাড়া, একজনের বাড়ি পূর্ব পাড়া, একজনের বাড়ি পশ্চিম পাড়া। তো আমার ছিল পশ্চিম পাড়া, আর ওই যে সিয়ামের ছিল পশ্চিম পাড়া। মানে আমরা 4টা ফ্রেন্ড। আচ্ছা, 4 জনের মধ্যে 2 জনের বাড়ি ছিল পশ্চিম পাড়াতে। হ্যাঁ, আমার আর ওই সিয়ামের। তো আমরা যাইতেছি, যাওয়ার পরে যাইতে যাইতে তো ওদের বাড়ি সবাই ক্লোজ হয়ে গেছে মানে ওরা ওদের বাড়ি চলে গেছে। তো আমরা আসতেছি আমাদের বাড়িতে আসার পরে তো আমাদের বাড়িতে ঢোকার আগে তো ও বলতেছে যে দেখ ওই সামনে তো একটা নাম আছে রিজালের ভিটা। আচ্ছা, ওই জায়গা খুব ভয়ানক। ওই জায়গায় পার হইতে আপনার 3 থেকে 4 মিনিট টাইম লাগে। তো ওই জায়গা আমরা যাইতেছি, যাওয়ার পরে ও বলতেছে দেখ ওই জায়গা তো অমুক লোক মারা গেছিল, ওই জায়গা তো অনেক ভয়ানক অবস্থা, তুই যাবি কিনা। আমি বলতেছি এখন কি করব। তা আমরা ওই জায়গা সাধারণত স্মোক করতেছি। তো 1 প্যাকেট সিগারেট কিনছি। সিগারেট কেনার পরে সবাই খাওয়া দাওয়া শেষ, আর 2টা সিগারেট আছে। তো ও এমন কিছু ভয়ানক ঘটনা বলতেছে, দেখ আমার অনেক ভয় করতেছে, আমি কিভাবে ওই জায়গায় যাব, আমি যাইতে পারবো না, ওই জায়গায় অনেক লোক মারা গেছে। তো আমি চিন্তা করতেছি যে কি করবো। ওর ওই কথা শুনে আমার লোম খাড়ায় গেছে, যে আমি মানে বুঝতে পারছি না। তারপর মনের একটা সাহস দিতেছি ওরে যে দেখ সমস্যা নাই, গেলে আর কি হবে, অনেক রাত হয়েছে, এখন আমাদের কাছে টেলিফোনও নাই যে কেউ ফোন দিয়ে বলবো যে আমাদের এসে নিয়ে যাওয়ার কথা, কেউরই বলতে পারতেছি না। তো আস্তে আস্তে যাইতেছি। তো সিগারেট 2টা ছিল, আমার ভয়তে 2জনে মিলে সিগারেট খেয়ে ফেলাইছি। হাতে কাঠি ছিল, কাঠি জ্বালাইতেছি, মেন রাস্তা দিয়ে যাইতেছি। যখন কিনা আমরা আমাদের বাড়ির রাস্তায় ঢুকার পরে আস্তে আস্তে যাইতেছি। তো ওই যে রিজালের যে ভিটা, ওই জায়গায় আমরা দেখতেছি প্রচুর পরিমাণ বন জঙ্গল। তো ওই যে কথা শুনছি, এর আগেও গেছি, কিন্তু এতটা ভয় আমি কোনোদিন পাইনি। সাধারণত 10টা 9টা বাজে সবাই যায়। তো ওই সময় বেজে গেছে রাত আমরা 12:30 মতন বাজে ফিরতে। তো ওই জায়গায় আমরা যাইতেছি, যাওয়ার পরে এখন ও বলতেছে, মানে ও আমার হাত ধরতেছে, আমারও অনেক ভয় লাগতেছে যে কি করব আমরা। তো আস্তে আস্তে আমরা যাইতেছি। যাওয়ার পরে এখন কি করব বুঝতেছি না। তো হঠাৎ করে যাইতেছি তো ও যখন কিনা আমরা বাগানের ভিতরে ঢুকি, কেবলা 5 থেকে 7 সেকেন্ড এরকম হাঁটছি আমরা। হাঁটার পরে আমরা গেছি ওর ভিতরে। যাওয়ার পরে এখন হঠাৎ করে বলতেছে যে তুই আমার থাবা কেন মারলি। আচ্ছা, মানে ও বলছে যে আপনার যে বন্ধু বলছে যে তুই আমাকে কেন চড় মারলি। হ্যাঁ। তো আমি বলতেছি যে কই, আমি তো তোর চড় মারি না। তখন আমার আরো ভিতরে অনেক ভয় লাগতেছে। ও কি বলে যে আমি ওরা চড় মারছি, মানে আমি তো তোর কোনো কিছু করি নাই, তা তুই এগুলো কেন বলতেছিস। পর ও আমার ধাক্কাইতেছে, তুই আমার কেন চড় মারলি। তো অত রাত এখন আমারও মানে অনেক ভয় কাজ করছে, অনেক আমার ধাক্কাইতেছে। আমি বলতেছি দেখ তুই শান্ত হ, আমার আসলে এরকম আমি তোরা করি নাই, তুই একটু শান্ত হ। তো ও আমার কোনো কথা শোনে না, জোরে ধাক্কাইতে। তো সাইডে একটা বাথরুম ছিল, পুরান আমলের একটা বাথরুম। ওই জায়গায় কেউ বেশি একটা ইউজ করে না, বেশি কি কেউ এখন ওই জায়গায় যায় না। তো ওই বাথরুমের সাইডে আমি পড়ে যাই। মানে ও এমন জোরে ধাক্কা দেয়, আমি পড়ে যাওয়ার পরে আমি জোরে চিৎকার দিই যে এরকম আমার তো সিয়াম তো মেরে ফেলালো, আমি কি করব। তো ও বলতেছে যে
তোরে মারিয়ে ফেলাবো। ও এরকম ভাবে করতেছে, আমারে আসবে, এর ভিতরে বাড়ি থেকে সবাই মিলে লাইট নিয়ে বেরোছে। অতি জোরে চিৎকার মারার কারণে বাড়ি থেকে সবাই লাইট নিয়ে বেরোয়েছে যে কি হলো। বলতেছে জুয়েল তোর কি আছে, তোর কোনো ভয় নাই, তুই দাঁড়া ওই জায়গায়, আমি আসতেছি, আমরা সবাই মিলে আসতেছি। মানে জোরে জোরে চিল্লাইতেছে আর ওরা সবাই মিলে দৌড়ে আসতেছে। কারণ কি, গ্রামে যদি এরকম কেউ কেউ যদি ভয় পায় তাহলে জোরে জোরে চিল্লাইলে তার একটা সাহস বাড়ে। তার এরকম মানে এরকম তো অনেক ঘটনাই ঘটছে, ঘটার পর এরকম আমাদের করে। তো সবাই মিলে দৌড়ে আইছে। তো আমার দাদি আইছে ওই জায়গায়, রিজাল্ট দাদা সবার আগে বেরোয় গেছে। তো রিজাল্ট দাদা মারা গেছে। রিজাল্ট দাদা এসে আমার জোরে ধরছে, ধরার পর বলতেছে এই তোর কোনো ভয় নাই, তুই চুপ থাক, আমরা এই যে আসি না, ওই এমনি ওটাই কিছু না, তোর সাথে আর কি করছে এই করছে। মানে আমি তো ভয়তে শেষ যে কি হলো আমার সাথে, মানে আমি তো কিছু বুঝতেছি না, আমার লোম টোম খাড়াই গেছে। তো ও সাইড দিয়ে বলতেছে যে ও কই, আমি বলতেছি ও কো, আমার কেন মারলো, ও কে, আমি বলছি কে, সিয়াম তো এই জায়গা ছিল। পরে বলতেছে যে সিয়াম কো, পরে দেখতেছে সিয়াম সাইডে বন মানে জঙ্গলের ভিতরে ও বেহুশ হয়ে পড়ে রয়েছে। তো ও বেহুশ হয়ে পড়ে রয়েছে। এখন আমি আর অত দিকে তাকাইতেছি না, আমার সবাই মিলে বাড়ি নিয়ে গেছে। পরে আমি শুনি যে ওই জায়গায় বেহুশ হয়ে পড়েছিল। পরে আমার বাড়ি নিয়ে যাওয়ার পরে ওই তার 3 থেকে 4 দিন পরে ওর ঘাড়ে নাকি জেন আসে। তো আমরা সবাই মিলে যাই ওই জায়গায়। যাওয়ার পরে এখন ও খালি, আমিও যখন ওই জায়গায় যাই তখন ও শুধু আমার নাম ধরে গালিগালাজ করতেছে যে তোরে মেরে ফেলাবো, তোরে খুন করবো, তোরে আমি বলছিলাম তুই আমার নিয়ে যাস না, তুই আমার কেন নিয়ে গেলি, এরকম ভাবে আমার বারবার বলতেছে। তো আমার ভিতরে তো অনেক ভয় কাজ করতেছে যে আসলে কি হলো ঘটনাটা। আমি করলাম কি, মানে ওই জায়গায় কিছু না বলে আমি চলে আসলাম। চলে আসার পরে নাকি শুনলাম ওর ওর গাড়ি যে নাইছে হুজুর এসে ছাড়াইছে, নাকি ছাড়াইতে পারি নেই এরকম কিছু। তো ও 7-8 দিন ধরে ওইতে ঘর থেকে বেরোয় না। না বেরোনোর পরে এখন আমি তো বাড়ি রয়েছি, আমারও বাড়ির থেকে বেরোইতে দিতেছে না। তো রাত্রেবেলা আমি ঘুমাইতে পারি না, আমি চিৎকার করি। মানে ওই যে একটা ভয় আমার ভিতরে কাজ করতেছে যে আমি কি করলাম, আমার আসলে আসা ঠিক হয়নি। মানুষের চোর চলে গেলে বুদ্ধি যোগায়, ওরকম আমার মানে ভিতরে ভিতরে ভয়। তো 7 থেকে 8 দিন পরে তার হঠাৎ করে সকালবেলা শুনতেছি যে ও নাকি ওই যে পুরোনো টয়লেটের কথা বললাম, ওই টয়লেটের উপরে নাকি ওইটি শুয়ে রয়েছে। সকাল মানে রাত যখন 1-2টা বাজে, তখন ওর মা জোরে জোরে চিৎকার করে বলতেছে যে আমার সিয়াম কই, আমার সিয়াম সিয়াম কই, এরকম জোরে জোরে চিৎকার মারতেছে। তো আমরা সবাই মিলে গেছি ওই জায়গায়। জোরে চিৎকার মারলে গ্রামে আসলে সবাই মিলে একসাথে আসে, একটা জোট আছে গ্রামে। সবাই মিলে একসাথে আসার পরে খুঁজতে খুঁজতে বাগানের ভিতরে আমরা পাই ওই টয়লেটের ভিতরে দেখি যে শুয়ে রয়েছে। তো ঘটনা হয়েছে কি, ওর মা পরবর্তীতে বলো ও নাকি রাত 1-2টা বাজে ও বলতেছে যে যখন দরজা খুলছে তখন ওর মা বলতেছে যে কি ব্যাপার, তুই দরজা খুলতেছিস কেন। তো ও বলতেছে মা আমি একটু পুশ আপ করতে যাবো। তো বলতেছে আচ্ছা তো যা। ওর মা ও উঠে নেই, অনেক নাকি ঘুম পাইছিল। তো মায়ের মন বুঝেনি, তো কামড় দিছে। তারপর হচ্ছে রাত 1-2টা বাজে, তখন ওর মা জোরে জোরে চিৎকার মেরে বলতেছে যে আমার সিয়াম কই গেল। পরে দেখে ওই জায়গায় যাওয়ার পরে এখন হুজুর আনার পরে ওর বিহুশ, ওর হুশ করে, ও তো অজ্ঞান হয়ে গেছে। ওর হুশ করা হওয়ার পরে তার মানে মোটামুটি ওই জায়গা সুস্থ, কারোর সাথে কথা বলে না। ও কিরম যেন একটা মানে নিজে একলা একলা থাকতে পছন্দ করতেছে। আস্তে আস্তে একলা একলা থাকতে হঠাৎ করে একদিনকে দেখি ওর হাতটা মানে এরকম মানে 4 সাইড দিয়ে আঙ্গুল এরকম বেঁকা হয়ে গেছে। ও ভালো করে হাঁটতে পারে না। হাঁটতে না পারার পরে যখন কিনা ওরকম ঘটনা ঘটতে থাকে যে ও হাঁটতে পারতেছে না, ভালো করে বেঁকা হয়ে হাঁটতেছে, একটার পর একটা ওর জীবনে খালি দুর্ঘটনা ঘটতেছে। তারপরে আমি তো মানে ভয়তে শেষ যে কি হয়েছে আমার না জানি হয়। আমার দাদু আমারে গালিগালাজ করতেছে যে তোরে বলছি যে তুই পূজা দেখতে যাবি না, তুই তারপরে গেছিস, এখন কি হবে তুই তাই বল। তা আমি বলতেছি যে দাদু এখন কি হবে, আমি তো কিছু বলতে পারি না আমার দাদু আমার বকাঝকা করে বলতেছে তুই আর কোনোদিন যাবি না। তা আমিও বলছি আমি আর কোনোদিন যাব না। তো তার আর কিছুদিন পরে ওর যখন পুরোপুরি খারাপ অবস্থা, তখন আবার হুজুর এনে বলে যে ওরে আবার ঝাড়াইতেছে। তো ঝাড়ানোর পরে ওর ঘাড়ে জিন আনার পরে ওর ঘাড়ে যে জিনটা ওটা আসার পরে বলতেছে যে তুই এর ঘাড়ে কেন আসলি, কি অপরাধ করছে বাচ্চা ছেলে, তুই এরা এরকম প্রতিবন্ধী করে দিবে, ওর তো একটা জীবন আছে, তুই ওর জীবনের দিকে তাকাবি না। বলতেছে যে না, ও আমার ধ্যান ভেঙে দিছে। ওই জিনের একটা নাম বলে, নামটা আমার মনে নাই। তো জিনের বয়সের কথা জিজ্ঞেস করে, ওর বয়স নাকি 117 বছর। ও
ও নাকি বাচ্চা, ও নাকি ধ্যানে ছিল। তা ও আমরা দুজন যখন হাইটে যাই না, হাইটে যাওয়ার পর একটা ওই যে গ্রাম অঞ্চলে সাধারণত ওই যে নারকেল আছে না, নারকেল পচে যায় নিচে পড়ে থাকে, একটা খোলা বলে আমরা। তো ওইটা দিয়ে ওইটি জোরে দেখার পরে জোরে একটা মানে আস্তে করে ও যখন পায়ে বাঁধে ওইটি সিটেন দিয়ে ফেলায় দেয় ওই যে ওয়াশরুমের পাশে, তো ঠাস করে ওই জায়গায় যে পড়ার পরে নাকি ওই কারণে নাকি ওর ধ্যান ভেঙে যায়। এই কারণে তো ওর উপর রাগ হয়ে ওরে এমন অবস্থা করছে ভাই, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এখন ওইতে বাইসে আছে আমাদের মাঝে, ও পুরা প্রতিবন্ধী হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না। কথা বলতে গেলে আমি যদি ওরে জিজ্ঞেস করি তুই কেমন আছিস, কয় মানে নিজের মানে বলতে পারে না যে ভালো আছি, এইটুক ভাষা বলতে পারে না। এখন তার এরকম অবস্থা। এই যে আমার একটা ঘটনা ছিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলামিন তেজগাঁ থেকে আসছি। আমার লাইফে একটা ঘটনা ঘটে গেছে, ওইটা শেয়ার করার জন্য। তো বেশি না বাড়ায় আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি একটা কর্পোরেট অফিসে জব করি। তো আমাদের অফিসটা হচ্ছে 15 তলা, আমি হচ্ছে 14 তলায়। আমাদের পুরো অফিসটা হচ্ছে 15 তলা, আমাদের অফিসটা হচ্ছে 14 তলায়। তো আমি যখন এই চাকরিটা নেই তখন শুনছি যে ওইখানে অনেক ভৌতিক ব্যাপার আছে, অনেক আগের কাহিনী, অনেক কিছু শুনছি। তারপরে জীবনের তাগিদে আর কি চাকরিটা নেওয়া। তো হচ্ছে কি, আমাদের অফিসের পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা অনেক ভৌতিক। ওইখানে অনেক বড় একটা বাড়ি, পুরো বাড়িটাই শুধু একজন মাত্র মহিলা থাকে, আর পুরো বাড়িতে কেউই থাকে না। তো বাড়িটা অনেক বড়, লাইট টাইটও কিছু জ্বলে না। দিনের বেলায় শুধু একটা মহিলাকে দেখা যায়, আর সামনে একজন দারোয়ান থাকে, দারোয়ানও রাতে থাকে না। তো ওই বাড়িটার পাশেই আমাদের অফিসটা। তো বেসিক্যালি হয়েছে কি, আমাদের এখানে শিফট বাই শিফট ডিউটি। তো আমার রাত্রে ডিউটি পড়ছে, তো আমি আর আমার কলিগ রাত্রে ডিউটি করতেছি। তো প্রথম কিছুদিন এরকম কিছু হয় না আমার সাথে। কয়েকদিন যাওয়ার পরে আমরা একটা শব্দ পাচ্ছি যে উপর থেকে কেউ সিঁড়ি দিয়ে নামলে, যে জুতা স্যান্ডেল পরে যে নামে, একটা শব্দ হয়। ওটা কিন্তু বোঝা যায় যে একটা মানুষ উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, সিঁড়ি দিয়ে একটা শব্দ হয়। তো আমরা শব্দটা পাচ্ছি, তো পাইলে আমরা ঘাবড়াই গেছি যে এত রাত তখন 1-1:30 এরকম, সঠিক টাইমটা আমার মনে নাই, তবে 1-1:30 ভিতরে এরকমই হবে। তো শব্দ পাচ্ছি, বাট কেউ আসতেছে না সামনে। তো আমরা করলাম কি, ওই আমার সাথে যে কলিগ ছিল ওনাকে বলতেছি যে এত রাতে তো কেউ এইখানে আসার কথা না, যেহেতু আমাদের বিল্ডিং এর নিচে দুইটা গেটই তালা মারা থাকে, নিচে সিকিউরিটিটা থাকে। এত রাতে কেউ ঢুকতে দিবে না, সিকিউরিটি প্লাস গেট তালা মারা, আর সাদের গেট তো সন্ধ্যার পরপরই তালা দেওয়া হয়ে যায়। তো আমরা খুব ঘাবড়াই গেছি যে এত রাত্রে কে আসবে। তো আমরা গেছি, একটু উপরে উঠে গেছি যে হয়তো 15 তলাটা ফাঁকা, মানে ওখানে কোনো অফিস হয় না এখনো। তো আমরা যে দেখলাম মোবাইলের লাইট টাইট দিয়ে দেখলাম যে না, কেউ নাই। তো ওই দিন আমরা চলে আসছি। আবার তার 2-3 দিন পর আবার এরকম হলে আমরা আবার যাই, আবার যেয়ে দেখি কিছু নাই। তো এরকম 2-3 বার হওয়ার পরে একদিন হয়েছে কি, বেসিক্যালি অন্য দিন আমরা 3-4 জন থাকি, তো ওই দিন আমরা পুরো অফিসে 2 জন। তো আমরা আবার ওইরকম রাত 1-1:30 বাজে, তো এরকম শব্দ পাচ্ছি। তো 2 জন তো আর একটু ভয় তারপরে শব্দ পাচ্ছি, কেউ নাই। পরে আমরা আবার গেলাম, যে জিনিসটা দেখলাম শাফিন ভাই, সেটা আপনাকে মানে বইলা বুঝাইতে পারবো না। আমি যে এখন বলতেছি, আমার পুরো শরীরের পশমগুলা দেখেন খাড়া হয়ে গেছে। জি, আমি দেখতেই পাচ্ছি। জি, আমি ভিতর থেকে অনেক, দেখেন আমি ঘাম ছেড়ে দিছি, আমার কপালে ঘামটা হয়ে যাচ্ছে। তো যেটা দেখলাম আর কি, মানে আমি তো দেখে স্ট্রং আছি, কিন্তু আমার সাথে যে ছিল ও দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পড়ে গেলে আমি দেখে মানে আমিও স্তব্ধ হয়ে গেছি, বাট আমার সেন্সলেস হয় নাই। আমি
দেখি মানে বিভৎস একটা মহিলা, মানে হাসতেছে, দাঁত নাই, ওনার শুধু মাড়িটা আছে, আর চেহারা মানে বিকট চেহারা, আর চুলগুলো ছাড়া, সাদা একটা কাপড় পরা। তো আমার সাথে যে ছিল ও তো সেন্সলেস হয়ে পড়ে গেছে। যখন আমি ওকে ধরতে যাচ্ছি, এখন দেখি কি ওই মহিলাটা আমার দিকে হাত বাড়াই দিতেছে। তা উনি আমার থেকে না হলো 5-7 গজ দূরে, তো মনে হচ্ছে যে ওনার হাতটা লম্বা হয়ে আমাকে ধরতে গেছে। তখন আমি করলাম কি, মানে ওরে আমি উঠাবো কি, আমি নিচে দৌড়ায় চলে আসলাম। যখন আমি অফিসের ভিতরে দৌড়ায় এসে আমার গেটটা লক করে দিয়ে আমি আমার অফিসের ফোন থেকে সবাইকে ফোন টোন দিয়ে নিচে থেকে তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসলাম। ওনারা যখন উঠে আসতেছে, কথা টথা শুনতেছি। তারপর ওনারা যখন আসলো, আমি ওনাদের আসার পরে আমি গেট টেট খুলে বেরোলাম। বেরোয় ওনাদেরকে সবকিছু বিস্তারিত বলে এখানে নিয়ে গেলাম। নিয়ে দেখি যে ওই সেন্সলেস ওই অবস্থায় পড়ে আছে। তো ওনারে তারপর নিচে আনার পরে দেখলাম কি, যে ওনার শরীরে মানে কিছু দিয়ে ব্লেডের আঁচড় দিলে যেরকম চিহ্নগুলো পাওয়া যায় না, তো এরকম আঁচড়ের চিহ্নগুলো ওনার শরীরে। তো তারপর আমরা পানি টানি দিয়ে ওনার সেন্স আসলো। আসার পর তারপর আমি আর কি ওই চাকরিটা ছেড়ে দেই। মানে জীবনের একটা মায়া আছে যে আমার সাথেও তো আজকে হয়েছে, আমি বেঁচে গেছি। তো তারপর আমার যে কলিগ ছিল, ওর মানে খুব জ্বর, তারপর দিন থেকে খুব জ্বর। তো 3-4 দিন জ্বর হওয়ার পর আমার সেই কলিগটা মারা গেছে। আর এটা এই জন্যই আমি আমার কর্পোরেট অফিসটার নাম বলি নাই, যেহেতু এটা অফিসের একটা রেপুটেশনের ব্যাপার, যার কারণে আমি বলি নাই। তো এই হচ্ছে, মানে আমি ছোটবেলা থেকে ভূতের অনেক শুনছি, করছি, কিন্তু কখনো আমার বিশ্বাস হয় নাই। কিন্তু এই ঘটনার পর আমি এখনো আমি রাতে ঘুমাই, মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠি ঘুমের ভিতরে। হয়তো সেদিন আমি কোনো এক ভাগ্যের জোরে বেঁচে গেছি, হয়তো হায়াত ছিল দেখে বেঁচে গেছি। তবে শাফিন ভাই, এটা কিন্তু ঠিক, আমি বিশ্বাস করতাম না যে ভূত বা অশরীরী আত্মা এরকম কিছু আছে। কিন্তু আমার লাইফে এই সামনাসামনি ঘটনার পর আমি মানে এখন খুবই, আমার দিনগুলো খুবই ইয়েতে যায়। তারপরও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা আমার সাথে এরকম কিছু না হয়। আমি আমার এই কথা বলে আমার শেষ করতেছি। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে চিনে থাকেন, অনুরোধ করছি আপনারা আমাদের কমেন্ট সেকশনে কেউ তাদের নাম, ঠিকানা এগুলো লিখবেন না, এতটুকুই অনুরোধ থাকবে। আর যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ওনার মা অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা আফনান ধরওয়াল পরিবারের পক্ষ থেকে ওনার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার মাকে সুস্থতা দান করুন। প্রিয় লিসেনার্স, ঘটনা শুরু করছি। ঘটনাটি মূলত যেই ছেলেটার সাথে ঘটেছিল, হঠাৎ করেই ছেলেটা একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নের মধ্যে কোন একটা নারী অবয়ব এসে তাকে বলছে, তোমাকে তো নিয়ে যাব, তোমাকে আমি বিয়ে করব, কোনো চেষ্টা তদবির করে লাভ হবে না, তোমাকে নিয়ে যাবই। এরকম স্বপ্ন সে যখন দেখতে শুরু করে, 1 দিন 2 দিন 3 দিন, প্রথম দিকে সে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়। কিন্তু যখন ক্রমাগত একই স্বপ্ন দেখছিল, তখন সে পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করেনি শুরুর দিকে। এদিকে ছেলেটা বারবার বলছে এবং বলছে যে আমার সময় চলে আসছে, আমাকে নিয়ে যাবে, তোমরা কোনো গুরুত্ব দিচ্ছ না। একটা পর্যায়ে তখন এই ছেলেটার বাবা চিন্তা করে যে আসলেই ছেলেটা যদি এই স্বপ্ন দেখে থাকে আর বারবার বলছে, একই স্বপ্ন তো এইভাবে ঘন ঘন দেখার কথা না। ছেলেটার বাবা একজন কবিরাজের কাছে যাওয়ার জন্য মনস্থির করে। ওনাদের যে গ্রাম, ওই গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রামে একজন মহিলা কবিরাজ রয়েছেন। শোনা যায় তার কাছে 3টা জিন রয়েছে। সে এই জিনেদের মাধ্যমে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, রুকিয়া এগুলো করে থাকেন। জিনেদের মাধ্যমে উনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওই মহিলা কবিরাজের কাছে ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হয়। মহিলা কবিরাজ ছেলেটাকে ভালো করে দেখেন, দেখে উনি কিছু বুঝতে পারছিলেন না, কেননা ওই ছেলেটার উপরে সরাসরি কোনো জিনের প্রভাব উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি বলেন যে আপনারা আপাতত চলে যান, আমার তথ্য সংগ্রাহক যে জিনেরা রয়েছে 3টা জিন, ওদের সাথে আমি বিষয়টা আলোচনা করে দেখি কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি, কোন গোত্রের জিনেরা একে নিয়ে যেতে চাচ্ছে, কেনই বা এইভাবে নিয়ে যেতে চাচ্ছে, ওদের সাথে আলাপ আলোচনা করে বা অন্য কোনো মাধ্যমে এই বিষয়টার একটা সমাধান করা যায় কিনা দেখি, আপনারা 2 দিন পরে আসেন। তো ওখান থেকে ওনারা চলে আসেন। এদিকে হয় কি, ওই ছেলেটার বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়ব তাকে বলছে যে তুমি যদি তোমার ছেলেকে
চিরতরে হারাতে না চাও, তাহলে তোমার কিন্তু একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আর কোনো হুজুর কবিরাজের কাছে যাওয়া যাবে না। যদি হুজুর কবিরাজের কাছে যাও, এই ছেলেকে চিরতরে হারাতে হবে। আর যদি না যাও, এই ছেলেকে তো আমরা নিয়ে যাবই, তবে এই ছেলেটা যখন ইচ্ছে করবে, তোমাদেরকে দেখতে চাইবে, বা তোমরা যদি কোনো একটা সামাজিক অনুষ্ঠান করো, বা তাকে যদি কখনো দেখতে ইচ্ছা করে, বাড়িতে ভালো কোনো রান্না হয়েছে, এই ছেলেটা যদি খেতে পারতো, এরকম যদি কখনো মনে হয়, ওই ছেলেটাকে আমরা দিয়ে যাব, আবার নিয়ে যাব। এখন তোমরা কি চাও? হুজুর কবিরাজের কাছে যাবা, গেলে কিন্তু চিরতরে হারাবা, আর না গেলে এই ছেলেটাকে তোমরা এভাবে সবসময় দেখতে পারবা। এই বিষয়টা এই ছেলেটার বাবার স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পর উনি চিন্তা করলেন যে হুজুর কবিরাজের কাছে তো যেতে নিষেধ করলো, এখন কি করি? এদিকে ওই মহিলা কি তথ্য দেয়, এটাও তো শোনার দরকার ছিল। তো ওই চিন্তা থেকেই উনি ওই মহিলা কবিরাজের কাছে আবার গিয়েছেন। ওই মহিলা কবিরাজ একটা ভয়ঙ্কর তথ্য দেন। উনি বলেন যে আমার অনুগত যে 3 জন জিন ছিল, ইতোমধ্যে আমি একজনকে হারিয়েছি। এই ছেলেটার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল আমার 3 জন জিন, 2 জন কোনো মতে জীবন নিয়ে ফিরতে পেরেছে, আর একজনকে ওখানেই মেরে ফেলেছে। সুতরাং এই ছেলেটার বিষয়ে আমাদের নাক গলানোয় আসলে নিষেধ করেছে, আমার জিনেরাও নিষেধ করেছে, আর অন্যান্য যে জিনেরা রয়েছে তাদের সাথেও যখন এই 2 জন জিন পরামর্শ করেছে, তারাও বলেছে যে কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আমাদেরকে নাক গলাতে নিষেধ, একদম নিষেধ। কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আগানো যাবে না, মানে একদমই আগানো যাবে না, বিন্দু বিসর্গ আগানো যাবে না। আগালেই ভয়ঙ্কর বিপদ হবে। যেহেতু একজনকে হারিয়েছেন, তখন ওই মহিলা কবিরাজ বলছেন যে দেখো, এই যে 3 জন জিন, এরা তো মানুষের উপকারের জন্য কাজ করে, এদের কি দরকার ছিল নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলা? তারপরও কিন্তু এটা গিয়েছে। এর মধ্যে একজন মারা গেছে, যে মারা গেছে তার অপরাধটা কি ছিল? সে তো তোমাদের উপকার করার জন্যই গিয়েছিল, কিন্তু দেখো সে কিন্তু মারা গেছে। তাহলে এর পরিবারের কাছে আমি কি জবাব দেব? এখন এই যে 2 জন জিন আছে, এরা তো আমার অনুগত, এদেরকে যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমিও তো আর কোনো কাজ করতে পারবো না। সুতরাং আর সম্ভব হবে না এই বিষয়ে কাজ করা। ওদিকে ছেলেটার বাবা অনেক অনুনয় বিনয় করে থাকেন যে কিছু একটা করেন, ছেলেটাকে কি আমরা এইভাবে হারিয়ে ফেলবো? তখন নাকি ওই মহিলা বলেন যে ঠিক আছে, তুমি তোমার ছেলেকে 1 দিনের জন্য আমার বাসায় রেখে যাবা, 1 রাতের জন্য, দেখি কোনো একটা সুরাহা করা যায় কিনা, তবে করতে পারবো বলে মনে হয় না। জাস্ট এতটুকুই বলেছিলেন। এরপর তো উনি চলে আসেন। উনি যেদিন চলে আসছেন, এর পরের দিন নাকি ওই ছেলেটাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর ওই ছেলেটাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালেই ওই ছেলেটি মারা যায়। মারা যাওয়ার পর ছেলেটার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনেই বাড়ির কাছাকাছি একটা জায়গায় কবর দিয়ে দেওয়া হয়। তো যখন কবর দেওয়া হয়ে যায়, এর কয়েকদিন পরের ঘটনা, ছেলেটার বাবা উনি স্বপ্নে দেখেন, তার ওই ছেলেটার স্বপ্নের মধ্যে এসে বলছে, বাবা তুমি কি কাজটা করলা, কেন ওই মহিলা কবিরাজের কাছে গেলা? যদি তুমি ওই মহিলা কবিরাজের কাছে না যেতা, তাহলে তো এরা আমাকে নিয়ে গেলেও মাঝে মাঝে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু এখন তো সেই সুযোগ নাই। আমাকে কিন্তু ওরা ঠিকই নিয়ে গেছে, আমি সশরীরেই ওদের কাছে আছি। আর এই যে সাপে কামড়ের যে ব্যাপারগুলো তোমরা দেখেছো, এইটা ওদের একটা বিশেষ কৌশল ছিল, যাতে করে সাধারণ মানুষজনের চোখ এড়িয়ে আমাকে নিয়ে যাওয়া যায়। আমি কিন্তু কবরের মধ্যে নাই, তোমরা আমাকে যে কবর দিয়েছো, এর পরই আমাকে ওরা নিয়ে গেছে। কি কাজটা করলা? আমি আর কখনোই তোমাদের সাথে দেখা করতে আসতে পারবো না, তবে হ্যাঁ, স্বপ্নের মধ্যে মাঝে মাঝে এসে কথা বলতে পারবো, তবে সেটা ওদের অনুমতি সাপেক্ষে। ওরা কিভাবে এই জিনিসটা অনুমতি দেবে বা আদতে দেবে কিনা, এটাও বলতে পারি না। শুধু এতটুকু বলার জন্য ওরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে, যার মাধ্যমে আমি কথা বলতে পারছি। এছাড়া আমি কিন্তু আর পারবো না, ওরা যদি অনুমতি দেয় তখনই শুধু পারবো। তো এই স্বপ্ন যখন উনি দেখেছেন, ওনার যখন ঘুম ভেঙে গেছে, তখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেছেন, আরে ওই ছেলেটা তো স্বপ্নের মধ্যে এসে আমাকে এই বলে গেছে। তখন সবাই বলে যে কিভাবে সম্ভব, ওকে সাপে কেটেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সে মারা গেছে, এরপর আমরা তাকে নিয়ে আসলাম, কবর দিলাম, সবকিছু ঠিকঠাক মতো হলো, সে কবরের মধ্যে নাই। মানে আত্মীয় স্বজনরা কবরের কাছে যায়, গিয়ে দেখে কবরটা কিন্তু ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই, ও কবর কেউ খোঁড়েও নাই, একদম স্বাভাবিক। এই ঘটনার প্রায় 5 কি 6 মাস পার হয়ে গিয়েছে। এর মধ্যে ঘটে একটা অদ্ভুত ঘটনা। ওই এলাকায় যেই গরুগুলো আছে, এই গরুগুলো মোটামুটি তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, প্রায় 7-8 মাস পর্যন্ত নাকি গলায় দড়ি লাগানো হয় না, এমনিতেই ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে খাবার খায়, পরবর্তীতে গলায় দড়ি দেওয়া হয় আর কি। এই গরুগুলো বিভিন্ন জায়গায় ভাবে ঘুরে ঘুরে ঘাস পাতা খায়। এমন একটা গরু হয় কি, এই ছেলেটার যে কবর, এই কবরের ওখানে গিয়ে এক পাশ ভেঙে ওই গরুটা কবরের ভেতরে পড়ে গেছে। এখন গরুটা তো অত বড় না, সে কোনোভাবেই কবর থেকে উঠতে পারছে না, সে তার মতো করে হাম্বা হাম্বা করে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এদিকে
ওই গরুটা ওখানে পড়ে গেছে, উঠতে পারছে না, গরুটা তো কবর থেকে তুলতে হবে। যেহেতু একটা কবর ভেঙে পড়ে গেছে, যার কবর তার পরিবারের সদস্যদেরকে তো ডাকতে হবে যে এই ব্যাপার একটু আসো, দেখো এই যে কবর ভেঙে পড়ে গেছে গরুটা। তাদেরকে ডাকা হয়, আরো লোকজন আসে, এসে দেখে এক অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে ওই যে যেই গরুটা কবরটা ভেঙে পড়ে গেছে, যেই পাশ ভেঙে পড়ে গেছে ওই পাশের যে বাঁশগুলো, ওই বাঁশগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তাই ওই সাইডটা ভেঙে পড়ে গেলেও অন্য পাশটা ঠিকঠাক মতো ছিল। ওই গরুটাকে যখন টেনে হিচড়ে উপরে তোলা হয় তখন সবাই দেখে আর একটা বিষয়। আমরা অনেক সময় উঠোন ঝাড়ু দিলে মাটি যেরকম একদম ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার থাকে, কোনো ধরনের কোনো পাতা বা ময়লা আবর্জনা পড়ে থাকে না, কবর দেওয়ার আগ দিয়ে কবর যখন সুন্দর ক্লিন থাকে ভেতরে, ঠিক যেরকম থাকে মনে হচ্ছে কবরের ভেতরে ওই রকম ক্লিন। ওখানে কাফনের কাপড়টাও নাই, ডেড বডি তো নাই। এই দৃশ্য ওখানে অনেকেই দেখেছেন, এই ছেলের আত্মীয় স্বজনরাও দেখেছেন। তবে বিষয়টা যেন খুব একটা বেশি জানাজানি না হয়, জানাজানি হলে আবার আর একটা সমস্যা হতে পারে, আবার কোন ধরনের ভুতুরে বিপদ নেমে আসে এটা তো বলা যায় না। তখন নাকি ওনারা খুব দ্রুততার সাথে মাটি এনে ওই কবরটা আবার ঠিক করে দেন। তবে ওই পরিবারের সদস্যরা দেখেছিলেন কবরের ভেতরে কিছুই নাই, একদম কিচ্ছু নাই, একদম সুন্দর ভেতরে, ঠিক একটা কবর নতুন কাটলে যেরকম হয় ওই রকম। 5-6 মাসেও কবরের ভেতরে একই রকম অবস্থা। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন আসলেই ওই ছেলেটা স্বপ্নে এসে যে কথাগুলো বলেছিল এটা সত্য। তবে এটা নিয়ে ওনারা আর কোনো ধরনের কোনো হুজুরের কাছেও যান নাই, ওই ছেলেটাকে ছুটিয়ে আনার জন্য কোনো ধরনের কোনো তদবির ওনারা করেননি। এই ছেলেটার বাবা, চাচা এবং ভাইয়ের সাথে কথা বলেছেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সবাই সেম তথ্য দিয়েছেন। তবে একজন শুধু এতটুকু তথ্য দিয়েছিলেন ছেলেটাকে ইঁদুরে কেটেছে, আর সবাই বলেছেন সাপে কেটেছে। জাস্ট খালি ওই একজন বলেছেন ছেলেটাকে ইঁদুরে কেটেছে, এছাড়া সব তথ্য হুবহু একই রকম ছিল। ওনারা এই কারণে বিষয়টা প্রকাশ করতে চান না, বিষয়টা প্রকাশিত হলে আবার নতুন করে কোন একটা ঝামেলা হতে পারে। এই কারণেই ওনারা এই বিষয়টা যেন প্রকাশিত না হয়, এই জন্য ওনাদের নাম, ঠিকানা, বিস্তারিত বিবরণ এটা বলতে নিষেধ করেছেন। আর যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন ওনারা নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, কেননা এটা যদি অনেকে জানে, ওনার আশেপাশে জানে, তখন ওনাকে আবার সবাই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করবে, জানতে চাইবে, তখন আরো বেশি জানাজানি হবে। মূলত সেফটির জন্য এটা বলা নিষেধ। এই ঘটনাটা আমি শোনার পর আমি চিন্তা করলাম যে এটা আমরা প্রকাশ করব, আমাদের কোনো সমস্যা হবে কিনা। মূলত এটা নিয়েই যখন ওনার সাথে কথা বলি তখন বলেন যে না, এটা পরিবার থেকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত যদি মেনটেন করা যায় তাহলে আপনারা প্রকাশ করতে পারেন। আর সেই চিন্তা করেই উনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন, এই জন্য আমরা ঘটনাটা প্রকাশ করলাম। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা ছেলেকে সাপে কেটেছে, সে মারা গেছে, এরপর তার ডেড বডি নিয়ে আসা হলো, গোসল দেয়া হলো, জানাজা দেয়া হলো, কবর দেয়া হলো, অথচ সে কবরে নেই। কবর ভেঙে গরুটা ভেতরে না পড়লে মানুষজন কিন্তু জানতেই পারতো না, বিশেষ করে ওই পরিবারের সদস্যরা, যে আসলে কবরের ভেতর থেকে নিয়ে গেছে। আর ওই ছেলেটা কিন্তু স্বপ্নে বলেছিল এই যে সাপে কাটা, কবর দেয়া, এগুলো নিছক একটা লোক দেখানো ব্যাপার ছিল। এটা আসলে জাস্ট একটা আইওয়াশ ছিল, জিনেরাই এই কাজটি করেছিল। আসলে সে কবরের মধ্যে নেই, সে এখন জিনেদের দেশে রয়েছে। সে আবার কবে স্বপ্নের মধ্যে তার বাবাকে এই বিষয়টা বলবে এটা নিশ্চিত না। তার বাবা এখন আফসোস করে, না হারে আমি কেন যে ওই মহিলা কবিরাজের কাছে আবার যেতে গেলাম, ওই সময় যদি না যাইতাম তাহলে হয়তো আমার ছেলেকে নিয়ে গেলেও মাঝে মাঝে তো দেখতে পেতাম, এখন তো একদমই হারিয়ে ফেলেছি। প্রিয় লিসেনার্স, জিনেদেরকে আমরা দেখি যে মানুষকে নিয়ে যায়, ফেরত দেয় না, কিন্তু এভাবে সাপে কাটার পর, কবর দেওয়ার পর কবরের ভেতর থেকে নিয়ে গিয়েছে, এরকম একটা আইওয়াশ করে, এটা সত্যি অদ্ভুত এক ঘটনা। এরকম ঘটনা আসলে খুবই কম পাওয়া যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। উনি বলেছেন এরপর উনি আরো ঘটনা ইনশাআল্লাহ আমাদেরকে পাঠাবেন। এই ঘটনার ক্ষেত্রে ওনার নাম প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও হয়তো পরবর্তী ঘটনাগুলোতে আমরা ওনার নাম প্রকাশ করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আবারও বলছি, আপনারা অনুগ্রহ করে যদি এই ঘটনা সম্পর্কে অবগত থাকেন, কোন গ্রামে ঘটেছে, কার সাথে ঘটেছে, কমেন্ট সেকশনে এই বিষয়ে কিছু না লেখার বিনীতভাবে অনুরোধ করছি। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আব্দুল হাকিম ভাইয়ের। এই আব্দুল হাকিম ভাই আমার নিজের এলাকার এক ছোট ভাইয়ের খালাতো ভাই। তো এই ঘটনায় আব্দুল হাকিম ভাইটা হচ্ছে নিজেই প্রত্যক্ষ করেন। এই ঘটনা শুরু হয় 1997 সালে এবং তিনি সদ্য ঢাকা এসেছেন সপরিবারে। তার মেয়ে ছিল এবং তার ওয়াইফ ছিল আগে রাজশাহীতে বিয়ের পর। তো পুরো পরিবার নিয়ে তিনি ঢাকা চলে আসেন এবং থাকতেন রাজশাহীতে। তারা সবাই শিক্ষিত। তারা ডাক নামটা বলছি না, কারণ আব্দুল হাকিমটাই বলছি, ডাক নামটা বললে হয়তো অনেকে চিনে যেতে পারে। তার স্ত্রীও মাস্টার্স করা, ঢাকায় এসে চাকরি খুঁজছিল এবং একটা সময় চাকরি পেয়েও যায়।
তাদের বাচ্চাটার বয়স ছিল 6 বছর। তো ঢাকা যেদিন আসলো, তারা যাত্রাবাড়ির আশেপাশে একটা বাসায় ওঠে। সেই বাসাতেই মালপত্র গুছিয়ে সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। তো আব্দুল হাকিম ভাইয়ের অভ্যাস, ছোটবেলা থেকে তিনি ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। তো ফজরের নামাজ পড়ে আসবার সময় ওই বাসায় ঢোকার আগে একটা বড় রাবার গাছ ছিল। সেই রাবার গাছের নিচে দূর থেকে তিনি দেখতে পান একজন নুয়ে বসে আছে একটা মানুষ। তিনি কাছেই যেতে 5 ফিট ডিস্টেন্স থাকতেই তিনি দেখেন যে সেই মানুষটা হাওয়ায় মিশে যায়। তার চোখে দেখে পরিষ্কার একটা মানুষ হাওয়ায় চলে গেল। কিন্তু কিছুক্ষণ আগেও তো তিনি অবাক দৃষ্টিতে দেখলেন এই লোকটাকে, হঠাৎ করে চলে যাবে। তো তিনি অবাক হতে হতে বাসার দিকে রওনা হয় এবং বাসার নিচে ঠিক উপরে ওঠার আগেই তিনি নিচের সিঁড়ির কামরায় সেই মানুষটাকে আবার দেখতে পান। তিনি দূর থেকে চিৎকার করতে বলেন, এই মেয়ে দাঁড়ান। তিনি দৌড়ে বাসার নিচ পর্যন্ত গিয়ে দেখেন নাই, লোকটা ভ্যানিশ হয়ে গেছে। তিনি বুঝতে থাকলেন এবং চিন্তা করতে থাকলেন এটা কি তার মনের ভুল কিনা। তার ওয়াইফ তাকে জানান আসলে কাহিনী, ওয়াইফকে জানান যে কাহিনী কি। তার ওয়াইফও বলে এটা মনের ভুল হবে, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করো না, এসব যদি খারাপ কিছু হয় তাহলে আবার ঝামেলা হতে পারে। সেদিন তিনি অফিস থেকে রাতের বেলা বাসায় ফিরছিলেন, রাত তখন 10টা বাজে। ওই জায়গা দিয়ে ওই জায়গাটা প্রায় সময় খালি থাকতো ওই রাবার গাছটার নিচে। তো তিনি সেই গাছের নিচে আসতেই দেখেন সেখানে শুধু রক্ত পড়ে আছে অনেক। আপনি রক্তটাকে ক্রস করে যেতে পারবেন না, আপনাকে পাড়া দিয়ে যেতে হবে। এবং কিছু মুরগির পা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পাখনা টাকনা। তিনি গুরুত্ব দেননি, মনে করেছিলেন হতে পারে আশেপাশে বড় বিয়ে শাদী আছে, তো মুরগি টুরগি কেটে গেছে, তো মুরগি কেটে গেলে রক্তটা পরিষ্কার করবে না। তিনি বকতে বকতে বাসায় ঢুকে যায়। তো সেদিন রাতে খাওয়া শেষ করে রাত 12টার দিকে তিনি শুয়ে পড়েন এবং গভীর রাত হবে তখন তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন যে তিনি একটা হসপিটালে গেছেন। সেই হসপিটালে তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়েছে। তিনি সবাইকে জিজ্ঞেস করছেন, একে ওকে ধরছেন তার স্ত্রী সন্তান কি বেঁচে আছে কিনা। 3 জন কালো কুৎসিত বর্ণের লোক তার সামনে আসে। তারা অনেক লম্বা। তারা বলল, না, তারা বেঁচে নাই, তাদেরকে তুমি মেরে ফেলেছ। তিনি বললেন, আমি? তো তারা বলে, হ্যাঁ তুমি। এই নাও লাশ, এটা কাঁধে নেওয়ার লোক তুমি পাবা না, তোমাকে এটা একা নিতে হবে। তিনি আর কিছু মনে করতে পারেন নাই। পরে উঠে যান, ঘেমে আছে সারা শরীর। উঠে দেখেন রাত 2:50 মতো বাজে। তিনি উঠে বারান্দায় যায়, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তিনি সিগারেট ধরায়। তিনি বুঝে উঠতে পারছিলেন না ঘটনা কি। তার সাথে তো ঘটছে, তার ওয়াইফ এবং তার বাচ্চার সাথে তো ঘটছে না। এদিকে তার মেয়ের সাথে তার বাসায় তার শাশুড়ি থাকা শুরু করে। তার ওয়াইফ যে চাকরি পেয়ে যায় তার কারণে তাদের দুজনকেই বাড়ি থাকতে হতো। তো তার শাশুড়ি তার মেয়েকে দেখভাল করতো আর কি। তার ওয়াইফ সেদিন খুব মারাত্মকভাবে রিক্সা থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হন। তিনি বাসায় এসে দেখেন তার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় বসে আছে। তিনি একের পর এক অবাক হতে থাকে। তার ওয়াইফের শরীর খারাপ। তার শাশুড়িও তাদের সাথে থাকা শুরু করে, কারণ তার ওয়াইফকেও দেখভাল করার লাগে, বাচ্চাকেও দেখভাল করার লাগে। তো সেদিন থেকে রমজান শুরু হয়। তো তারাবি নামাজ পড়ে আসার পর তিনি গাছের নিচ আসতেই দেখে যে গাছের নিচে একটা চামড়া পড়ে আছে। তো খুব গন্ধ মনে হচ্ছিল যে কুরবানির সময় কুরবানি ঈদের সময় যেরকম গন্ধ থাকে পশু কুরবানির, সেই গন্ধটা আসছে। তিনি স্পষ্ট নাকে ফিল করেন, আশেপাশে দেখেন আসলে কাহিনী কি। প্রতিদিন এই গাছের নিচে আসলে তিনি কোনো না কোনো কিছু দেখতে পান। তিনি উপরে তাকান, গাছের উপরে তাকান, তিনি দেখেন ছাগলের কাটা মাথা ঝুলছে। ঠিক ওইটা দেখেই তার শরীর দেয়ালের সাথে আটকে যায় এবং 1টা 2টা না, 4-5টা ছাগলের কাটা মাথা দেয়ালের গাছের পাতা ডালের সাথে ঝুলছে। তিনি জীবিত আছেন। তো তিনি ভয় পেয়ে যান। তিনি ওই পাশ দিয়ে ঠিক ওই মুহূর্তে একটা লোক যাচ্ছিলেন। তিনি তাকে ডাকেন, ভাই দেখেন তো এরকম কিছু দেখতে পান কিনা, দেখেন তো উপরে ছাগলের মাথা দেখতে পান কিনা, ভাই একটু হেল্প করেন। ওই লোকটা তার কথা না শুনে একটু বলে, এতটুকুই বলে যে বাড়ি যা। তিনি লোকটা এই কথা শুনে খুব ভয় পেয়ে যান, ঘাবড়ে যান। তিনি কোনো কথা না চিন্তা করে বাসায় দৌড় দেন। রাতের বেলা ফজরের নামাজ তিনি বাসাতেই পড়ে এবং পরের দিন তারাবির নামাজ শেষ করে মসজিদের মুয়াজ্জিনকে বলে, আমি এই কাহিনী প্রায় সময় দেখছি, আপনি কি আমাকে একটু হেল্প করবেন, আমাকে বাসা পর্যন্ত আগায় দিবেন? তাহলে ওই গাছটাও দেখে গেলেন। ওই মুয়াজ্জিন তার সাথে সে বাসা পর্যন্ত আসে এবং কিছুই দেখে না। সেদিন রাতের বেলা তিনি আবারও স্বপ্ন দেখেন, তুই এই এলাকা থেকে চলে যা, তাহলে বেঁচে যাবি। তিনি আর পরে কোনো কিছুই চিন্তা করে নাই, কোনো কিছুই ভাবে নেই। তিনি এই বাসাটা সাথে 1-2 মাসের মধ্যে ছেড়ে দেন। আর বাসা ছাড়ার আগ পর্যন্ত তিনি বাসাতেই নামাজ পড়তো। তিনি মসজিদে যে নামাজ পড়তে পারছিলেন না। আর বাসা ঢোকার সময় প্রায় সময় তিনি ওই গাছের নিচে ময়লা দেখতে পেত, প্রায় সময় ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে।
তো ওই বাসাটার পরে তিনি জানে না কি হয়েছে, পরে বাসাটা ছেড়ে দেয় এবং পরবর্তী সময়ে তিনি বাসা ছাড়ার সময় খবর নেন যে তারা এই বাসা ওঠার আগে 5-6 মাসে বাসাটা ভাড়া হচ্ছিল না এবং কোনো মতেই কোনো ভাড়াটিয়া থাকছিল না। তো পরে তাদেরকে কম ভাড়ায় এই বাসাটা তাদেরকে দেওয়া হয়। তো ওই বাসাটা ছাড়ে এবং পাশের একটা এলাকায় তারা বাসা নেয়, একটু দূরেই বাসাটা নেন। সেখানে আসা যাওয়ার সময় শুরুতে প্রথমে ভয় লাগলেও পরে 4-5 মাস পরে তেমন আর একটা ভয় লাগে না এবং তেমন কোনো প্রবলেম ফেস করে নাই। এবার ঘটনায় আসেন, এই ঘটনাটা এখান থেকে আরও আসবে। ওই রাবার গাছটা কেটে একটা বাড়ি তোলা হয়েছে, সেই বাড়ির ছাদে 5 তলার ভাড়াটিয়ারা থাকে না এবং ভাড়াটিয়ারা নাকি প্রায় সময় যারা থাকতো তারা নাকি গোশত কাটার শব্দ পেত ছাদের উপর। যদিও আমি এটার অথেন্টিকেশন পাইনি, সেই জন্য আমি শেয়ার করছি না। এটার হয়তো কন্টিনিউয়েশন থাকবে আমাদের সামনের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন আমাদের এপিসোড। আপনাকে ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, আর স্টুডিওতে আসতেই চাই, আর যতদিন ভূতের মাঝে আসবোই ইনশাআল্লাহ, এই আর কি। তো এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে, ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা, সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপের। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কেনে। কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাব, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখানে তো আরো 2-1 মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোন রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, এন্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। তো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙা আলা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, ওটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা, আচ্ছা, টাঙা গাড়ি। ইটস লাইক ও যেটা বলছে, এটা মানে পুরা ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে, কাইন্ড অফ লাইক কলকাতা একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নাই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়ে সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভে ফেলে।
তো সিগারেটটা ফেলে তার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি? তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, ও মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই। এই পাওয়া গেছে, হ্যাঁ। বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর বেড়ার চলে যাই। তো বসে ওর যে ইটা ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে। এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সে জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটাকে। লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছেদ করে উঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেইভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুঁড়ের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে, এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রাখো চুড়েল হ্যাঁ, বসে থাকো চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকেই হয়তো শুনছে, চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরো কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, ইট কাইন্ড অফ লাইক দ্যাট, এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বলল, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সেই বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী, এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও
বলার মতো না। ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর ওই যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাব নিচে, বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে। হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি, সে চিন্তা করতেছে যে এখান থেকে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতেছে কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে, বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করব। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যে কলেজে বা ইউনিভার্সিটিতে আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে। এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়, এবং ও ওখানে পরে ছিল বহুত দিন, ওখানে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে অনেক। এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে, এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, যে ওখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেকেই দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো, যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে। মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো তখন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যাবো বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। সালাম আলাইকুম বাবু ভাই, আশা করছি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু অসুস্থ, কাশি, ঠান্ডা, সেটাই, মানে এই গলার সাউন্ডটাকে মানুষ এক্সকিউজ করতে হবে একটু। ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ঘটনা শুরু করার আগে বলতে চাই যে গত 2 দিন আগে আমাদের পুরান ঢাকায় যে ব্যাপক অগ্নিকাণ্ড হলো এবং অনেকগুলো মানুষ একসাথে মারা গেল, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ওকে রাসেল ভাই, ওকে, কাহিনীতে চলে যাই। এটা অনেকের বাবার কাহিনী। অনেকের বাবা, ওদের বাড়ি কি দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। এন্ড ইটস বিন লং টাইম, লাইক এটা হচ্ছে হয়তো 70-এর দিকের বা স্বাধীনতোত্তর বা স্বাধীনতার কিছু আগে, এরকম সময়, অনেক আগে। তখন অনেকের বাবা বেশি ইয়াং ছিলেন আর কি, উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদার্পণ করছে, এরকম সময়কার কাহিনী। আচ্ছা, তো উনি
বাড়ি যায় আর কি। ওই সময় বাড়ি যাওয়ার জন্য ওনাদের লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো। ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো, আর গেলেও সেটা অনেক অনেক ঝামেলার ছিল আর কি। একটা জায়গায় যে সেখান থেকে সুইচ করতে হতো, তৈরি করতে হতো, এবং যেহেতু বিল অঞ্চল সরাসরি বাড়িতে পৌঁছানোর অবস্থা ছিল না। লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো, সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা এরকম করে করে যাওয়া লাগতো। যে কারণে হোক ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা, মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না। আচ্ছা, তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ ওইটার কাছাকাছি আরেকটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ, এবং মানে একটু মানে মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো 3-4 ঘন্টা পরে। আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত, অনেক লম্বা সময়। অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোন একটা ব্যবস্থা। সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করে উনি পাড়ি দেবেন আর কি টাইম। আচ্ছা, তো উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে, ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার প্রতি ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিতে হতো। তো পদ্মা অনেক বড় নদী, আপনারা এখনই জানি। ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড়, এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুল কিনারে দেখা যেত না। এন্ড দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পার দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আপনার 80-র দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা। তো বলছে যে লঞ্চ যাচ্ছে, এবং মানে ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, এবং চলতে 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 এক সময় ভোরের দিকে বা মধ্যরাতে 2টা-3টা এরকম একটা সময় ওই যে জায়গাটায় যাওয়ার কথা, ওই জায়গাটা টাচ করছে লঞ্চ। আচ্ছা, এবং উনি নেমে যান ওখান থেকে। তো লঞ্চ থেকে যখন নামেন, ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই। যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না, মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম নিতান্তই গ্রাম্য এলাকা, এবং একদমই বাতি টাতি কিছুই নাই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠলো গ্রামের মেঠো রাস্তায়, দেখলো যে কিছুই নেই ওখানে, মানে একদমই কিছু শুনশান। আচ্ছা, তো উনি চিন্তা করতেছে, আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি, সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল, ছোটকালে ওনার বড় হচ্ছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটাতে। আচ্ছা, একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গা থেকে এত দূর হাঁটার পরে আমি ওখানে এই বিলের ওখানে মাঝি টাঝি পাবো, কাউকে পেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো। এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। তো উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি ওই সময়। আচ্ছা, তো উনি কুয়াশা ধরছে, এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা, এবং মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই অবস্থায় উনি হেঁটে হেঁটে যেতে থাকে। আচ্ছা, তো ওনার ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট, ছোট ওগুলো আর কি, মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট, ওইটা উনি খুঁজে বের করে ব্যাগের থেকে, এবং ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 উনি যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয় করতেছেন, এবং ওই সময় মনে করেন যে রাত তখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলো মতো আকাশে থাকে, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আসছেন, যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে, এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাটা যখন উনি নামতেছেন, ওনার কিছু স্মৃতি মনে পড়ছে, যে ওনার কৈশোরে, ওনার আরো ছোট কাল, উনি যখন নাকি ওনার বয়স 10-11 বছর, তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন। আচ্ছা, এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাস্তায় চলে না, চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাইছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আর ওই পাশ থেকে। আচ্ছা, তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমি গানছে বড় রাস্তা দিয়ে, সেটা জানছিল ভ্যান গাড়িতে করে, মানে 3 চাকার ভ্যান। এখানে আমার 3 চাকার ভ্যান নেই, এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটা শর্টকাট, যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না রাত হলে। উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না, দাদা এত কিছু বলেন, কনফিউশন আছে। উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি, রাস্তা ক্রস করে ওই রাস্তায় নামছে, সেটাতে মানুষ চলে না। তো উনি ওখান দিয়ে নেমে হাঁটা ধরছে, হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে যে গ্রামে, ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চড়া। আচ্ছা, মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সময় যেতে পারে, এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড় এরকম ছেয়ে গেছে। বাঁশঝাড় যখন ছেয়ে গেছে, ওনার কাছে একটু ভয় লাগতেছে। বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে, যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসছে। তো উনি এতটা আমল নেন নাই, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে, এবং কোনো বাঁশ পড়া উনি পান নাই। যাচ্ছে, তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন, মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়। শব্দটা হচ্ছে জোরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম হুইসেল টাইপের সাউন্ড, মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিরশির করে ওঠে, ঘটনা কি?
তো উনি এক জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন, দেখে শব্দ নাই। আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন লাইক মোটরসাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট। ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামাখা যেটা চলবে না। হ্যাঁ, চলবে না, জিনিসটা আসলে একটা বাজে জিনিস বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াট এভার, চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়। তো বেশ কিছু দূর যে উনি দেখে ওনার হাতের বাম দিকে ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে এক জমিদার ছিল। সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করতো এবং অনেকে করতো, পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে, হচ্ছে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে, ভাঙাচোরা এই জানলা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোস, কারণ অনেক কিছু তো শোনা যায় জমিদার বাড়ির সময়। যাই হোক, উনি ওইটা মাথায় আসে এবং আরেকটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। তো হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে বাড়ির সামনের আঙিনা এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই। তো ওখানে উনি থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। সিগারেট যখন উনি ধরাচ্ছে, ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু সাটসাট করে সরে গেছে। ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে, আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম একটা ফিলিংস ওনার কাছে কাজ করেছে। হ্যাঁ, মাথার মধ্যে। তার মানে হচ্ছে আমার সাথে কেউ ছিল আশেপাশে, এত সাইলেন্টলি, এত হিসেবে ওনার কাছে বেশ লাগা শুরু করে। তো উনি সিগারেট ধরা উনি খেতে থাকে, খেতে খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাঁটে সামনে, এবং হাঁটতে 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 জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে। এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু জিনিস হাঁটছে, সামথিং লাইক দ্যাট। উনি পিছনে উকি দেয়, পিছনে ফিরে কাউকে দেখেন, বাট যখনই ফিরে হাঁটা ধরে মনে হয় যে ওনার সাথে সাথে কেউ হেঁটে হেঁটে ফলো করতেছে। এবং এরকম করে যেতে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল ওটার পাশে চলে আসে। ওইটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে এবং নৌকার উপরে একটা মানুষ বসা, বোঝা যাচ্ছে মানে দূর থেকে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা। এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে, আবার একটা মানুষও হতে পারে, এরকম কিছু একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে, বিলে আমার রাস্তা নাই, এবং নৌকা যেহেতু একটা আছে, উনি হেঁটে হেঁটে যায়, যে উনি গলা চড়ায় ডাক দেয়, এই মাঝি আসো নাকি, এসে কোনো শব্দ না। 2-3বার ডাকার পরে ওই যে ওনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো, এটা নড়ে উঠছে। নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মান উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না। উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গা, যে জায়গা উনি যাবে, ওই জায়গার নাম বলে। ওখানে কিছু বলে না, দেখে যে একটা দাঁড় ঠাস করে শুধু পানিতে পড়ছে, বলে যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম জড়ানো যাইতে পারে এর জন্য। তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকায় যখন উঠে বসে দেখে যে বেশ দুলনি, ছোট নৌকা, এটাতে বেশি হলে 2-1 জনের বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকায় উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে। আচ্ছা, যে ওখানে লাইক কয়েকজন মিলে নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল, হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝাপ করে 2-1 দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে, অন্য কেউ নৌকা উঠার চেষ্টা করছে, সময় উঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো নাই, কোনো একটা কুপি জ্বালেন, মাঝি কোনো কথা বলতেছে। তো উনি ওনার সিগারেট শেষ হয়েছে, ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিল, এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন পাতা থাকে, ওটা কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে। বুঝতে পেরেছি। তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত 9টা বাজে। তখন উনি করোনা ঘড়ি বের করে, ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায়, ওই যে সিগারেটের আলো দিয়ে জ্বলে যে তাকায় দেখে, তখন 3:30 এরকম বাজে। তো ওখানে যাচ্ছে, পানি দিয়ে দেখে আস্তে আস্তে যাচ্ছে। তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা। তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিক, হাতে ফ্ল্যাশ লাইট ছিল। তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজে ভাবে নাকি দেখা হয়, কারো চেহারার উপর ফ্ল্যাশ মারবে, এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা। তো মাঝি ওনার সাথে কথা বলে না, উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কি ব্যাপার। তো এক সময় নৌকাটা যেতে 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 ওনার যে গন্তব্যের যে জায়গা, তার কাছে চলে আসে। এসে দেখে যে নৌকাটা আস্তে 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 করে পাড়ের কাছে নিয়ে আসতেছে। এনে পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি, ওই বইটা দিয়ে, মানে হাতের যে লগিটা ছিল ওইটা যে পানির মধ্যে বাড়ি আঘাত করে আটকায় রাখে, মানে নৌকাটাকে থামায় দেয়। আচ্ছা, তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছেন না কেন। ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নাই। টোনটা হচ্ছে নাইমেন না এমন ভাবে বলে, লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ওর শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়।
এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে নদীর পাড়ে ওখানে চোখ জ্বলতেছে। ইটস লাইক ধরেন আপনার কোনো শিয়াল বা নেকড়ে টাইপের কোনো প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নাইবেন না, বলে সে ওর গা তো লোম দাঁড়ায় গেছে, ও পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না ওনার উপর। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে যেটা মাঝে যে ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে। আচ্ছা, খুবই চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায় চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট, এরকম ভাবে পড়ে আছে। তো উনি বসে তখন কি করে ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলা আরেকটু সরে যাচ্ছে এবং গড় 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 শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে। আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে। উনার লাস্ট পাড়াতে উনি যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপরে উনি অনেক মানে ভয় পেয়ে এবং উথাল পাতাল গায়ে জ্বর এসে যায় না, উনি বাড়িতে আসে, এসে ঘটনাটা বলে যে আমি এভাবে আসে। তো তখন ওনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসতা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজে বাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাঝিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস। এখানে খারাপ জিনিস হলো সে মানুষকে কম ক্ষতি করছে, কারণ মানুষ বলা হয় যে এখানে মাঝি ছিল, সে কোন একটা অত্যাচারে মারা যায়, সামহাউ তার একটা এখানে মানে রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলার জিনিস না। আচ্ছা, এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন, এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স। এখন নাকি ওখানে অনেক শহর টর হয়ে গেছে, ওই রাস্তাগুলো অনেক উন্নত ডেভেলপ হয়েছে, জমিদার বাড়িতে অন্য মানুষ দিয়ে অফিস বানাইছে সরকারি, এগুলো আর কি। আপনার কাছে কি মনে হয় কারণটা আসলে কি? আমার কাছে মনে হয় রাসেল ভাই, ইট ক্যান বি বাজে জিন, বাজে এন্টিটিস, ভালো এন্টিটিস দুইটাই আছে। জিনদের মধ্যে খারাপ ভালো আছে। মোস্ট প্রবাবলি সে কোনো ভালো জিনের কাছে হেল্প পাইছে ওখানে, তাকে যখন নাকি ওই জায়গাটা পৌঁছাই দিছে, ওই জায়গাটাতে যেই শিয়াল টাইপের কিছু দাঁড়াইছিল সেগুলো কোনো খারাপ জিন হতে পারে। তাহলে মাঝিটাকে আপনি কি বলবেন? মাঝিটাকে আমি বলবো যে এটা কোনো ভালো জিন হবে। আচ্ছা, তার মানে তাকে ভয় না পাওয়াটা কোনো দোষের কিছু হয় না? দোষের কিছু হয় না। কাজ সে যদি আগে কথা বলতো, দেখেন পুরা রাস্তার মধ্যে যদি সে কোনো কথা বলে নাই, তাহলে কিন্তু এই লোক ভয় পেয়ে যেত বা সামথিং হতো, ঠিক না? সে যদি আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, উনি ভয় হয়তো এখানে হার্ট ফিল করতে পারতো, ঠিক না? সেটাই, সে কিন্তু সেটা করেনি, সে একদম তীরে এসে সামহাও তাকে বন্ধু পৌঁছে দিচ্ছে। তো ওইটা ছিল কোনো ভালো জিন, আর যেগুলো পাড়ে ছিল সেগুলো কোনো খারাপ জিনিস। হয়তো ওনার রাস্তাতে ওনাকে যারা ফলো করতেছিল ওইটাও কোনো খারাপ জিনিস ছিল। মানে আপনার কি কোনো সময় এরকম মনে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময়, বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় পথে আমরাও তো অনেকের হেল্প পাই, কোনো সময় এরকম মনে হচ্ছে যাদের মধ্যে সবাই মানে সবাই যে মানুষ এরকম তো ভাবে? অ্যাকচুয়ালি আমরা যতটুকু মানে জানি বা যতটুকু দেখি, জিনদের মধ্যে তো অনেকে আছে আমাদের মধ্যে বসবাস করে, উই ডোন্ট ইভেন নো যে আসলে কি। যেমন আমি একবার একটা স্টোরি বলছিলাম ভূতের প্রেমে, যে পুরান ঢাকার একটা মাঠের মধ্যে দেখছিল আমার এক ফ্রেন্ড, অনেকদিন আগে বলেছে যে অনেকগুলো ওর সকালে ঘুম থেকে মানে ভোরে হজরের নামাজের ঠিক পরে, আপনার কি মনে আছে মাঠটা মনে হয় আমরা দেখতে গেছিলাম, রাইট? হ্যাঁ, ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে কতগুলো ছেলে, এবং এগুলো দেখে বোঝা যাচ্ছে নাকি মাঠের মধ্যে দিয়ে নামাজ পড়া শেষ করে প্রথম মুসল্লি ঢুকলো, সাথে সাথে প্রত্যেকটাই একজন হয়ে গেল, রাইট? আস্তে করে একটা পিঠে ছালার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সো আমরা কিন্তু জানি না কে কোথায় আছে। হ্যাঁ, সো হইতে পারে একটা মানে মানুষের মতো চলাফেরা করতেছে, হতে পারে আমরা যেমন অনেক আগে ছোটকালে ঘটনা শুনতাম, এইসব কাহিনী এখনো অনেক পাই, মানুষের কাছ থেকে আসে, মেইলে আসে, সে কিন্তু বলি না, কারণ এটা অনেক চর্চিত। যে অনেক মাদ্রাসায় অমুক একটা ছাত্র ছিল, পরে দেখা গেল যে আপনার এলাকাতেও এরকম ঘটনা আছে অনেক। আমার এলাকাতে যে মাদ্রাসা একটা আছে ওখানে তো প্রতিদিনই ঘটনা ঘটে। আমার এক আত্মীয়র বাসা খুব কাছে, সে প্রায় রাতটা চিৎকার শুনে ভূত ভূত ভূত, কোথা থেকে শুনে মাদ্রাসা ছেলেমেয়েরা চিৎকার করতেছে। তো পরে মানুষের কাছ থেকে শুনছে যখন নাকি জিনরা আসে ডিস্টার্ব করে। তো এটা মানে এত বেশি শোনা কাহিনী হয়ে যায়, আমরা আচ্ছা এটাকে আর শেয়ার নাই করি। এটা শুনলে মানুষ বলবে যে আমরা শুনেছি, কিন্তু যেটা একই ঘটনা যখন অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে তখন সেইটা আসলে সেই সন্দেহের কোনো অবকাশ নেই। এই যে এই ধরনের কাহিনী মাদ্রাসায় ছাত্র হিসাবে আসা, ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে আসা, রাসেল ভাই আপনার নিজের বাড়ি রাজশাহী, সেখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই কাহিনীটা কিন্তু খুবই কমন। রাজশাহী ইউনিভার্সিটি অনেকে বলেছে যে ছাত্র লাইট নিভাই দিচ্ছে হাত বড় করে, এবং পরবর্তীতে তাকে দেখা যায়নি। এই ধরনের ঘটনা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক মানুষের মুখে। তারপর অনেকের কাছে শুনছি এরকম যে সকালবেলা এসে ডাক দিয়ে নিয়ে গেছে জমিতে চাষ করার জন্য, হ্যাঁ, বা মাটি কাটার জন্য,
পরে যে দেখে তার সাথে কুস্তি হয়েছে থিংস লাইক এগুলো একদম রেগুলার ঘটনা শোনা এটা কিন্তু যায়। এমন শুনছি, মানে এই যে কুস্তির ঘটনাটা আমি একদম আমার নানা বাড়ির মানুষের কাছ থেকেও শুনছি এবং তাদের ব্লাড লাইনের মধ্যে বলছে। সো কিন্তু পরবর্তীতে আরো মানুষের কাছে শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ ওইটা এক অঞ্চল, এটা আরেক এটা আরেক অঞ্চল, অঞ্চল, হ্যাঁ, সেটাই, মানে সেটাই। বিভিন্ন অঞ্চল থেকে। সো এগুলো নিশ্চয়ই ঘটে রাসেল ভাই, না ঘটলে তো মানুষ না হয় না যে একটা ঘটনা আমি কলকাতা থেকে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঢাকায় একজন বসে লিখছেন, লিখছে, হ্যাঁ, একই রকমের ঘটনা, একই রকমের ঘটনা, শুধুমাত্র প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলো আলাদা। মানুষগুলো আলাদা। এই জিনিসগুলো কিন্তু খুবই মানে আজব। তেমনকি এইসবের প্রকারভেদ, ওই যে আপনি ইংলিশ বইগুলাতে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ হরর বইতে দেখবেন যে লেখা থাকে যে হেডলেস হর্সম্যান। এটা আমি আগে বলছি, হেডলেস হ্যাঁ। হর্সম্যান বাংলাদেশেও আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশে আছে, বাংলাদেশে বাংলায় বলে কন্ধ কাটা। হ্যাঁ, হ্যাঁ। সো এই জিনিসগুলো কিন্তু কমন। এটা নিয়ে একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে, মানে ব্যাখ্যাটা হচ্ছে মানে একজন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব বন্ধুর মতো এবং বড় ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু মানে হাস্যকর হবে, তারপর আমি একটু বলছি। উনি বলেন যে আসলে আমরা সামহাও হয়তো অন্য জগতের সাথে কানেক্টেড হয়ে যাই। তো যেরকম হয় না যে অন্য জগতের কোন একটা এন্টিটি আমরা দেখছি বা কিছুটা আমরা দেখছি, সেটা হয়তো ফুললি ডাউনলোডেড হতে পারে না, তাই যে না, আর অর্ধেক অবস্থায় অর্ধেক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, সেটাই। তো যাই হোক, মানুষ দেখে আর কি, হ্যাঁ মানুষ দেখে, সেটাই।